বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। করোনা ও উপসর্গ নিয়ে 15 জেলায় শতাধিক মৃত্যু। বগুড়ায় হাই ফ্লো নাজাল ক্যানুলা সরবরাহের নির্দেশ হাইকোর্টের। লকডাউন বাস্তবায়নে সেনা, বিজিবি, পুলিশের কঠোর অবস্থান। অলিগলিতে বিধিনিষেধ নিশ্চিতে র্যাবের তৎপরতা। কোভ্যাক্স ও চীন থেকে কেনা 45 লাখ করোনার টিকা এসেছে। ডিসেম্বর নাগাদ আরও 10 কোটি পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5, আহত 5 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি। করোনা বাড়তে থাকায় কোরবানির পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় খামারিরা। ভারত থেকে গরু আসায় বাড়ছে দুশ্চিন্তা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, খুলনা সহ 15 জেলায় শতাধিক মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 55 এবং উপসর্গ নিয়ে 45 জন মারা গেছেন। সীমান্তবর্তী জেলায় হাসপাতালে চিকিৎসাধীন অর্ধেক রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে সংক্রমণ ও মৃত্যু রোধে জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে 5 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন। এদের মধ্যে রাজশাহী 7 জন, নাটোরের 3 জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনার 1 জন করে। সবচেয়ে জরুরি হচ্ছে সময় মতো চিকিৎসাটা শুরু করা। সেই সুযোগটা কিন্তু আমরা অনেক গ্রামের রোগীদের ক্ষেত্রে পাচ্ছি না। অনেক শহরের রোগীও অনেক দেরি করে আসছেন সচেতনতা অভাবের জন্য। খুলনার 3 হাসপাতালে করোনায় 11 জনের মৃত্যু হয়েছে। বাড়ছে রোগীর সংখ্যাও। রোগীর চাপ সামলাতে শনিবার থেকে আবু নাসের হাসপাতালে 45টি করোনা বেড চালু করা হয়েছে। রোগীদের অমানবিকভাবে ফ্লোরে রেখেই আমাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে, যার কারণে আমরা আরও 70 বেড বাড়ানোর পরিকল্পনা নিয়েছি এবং যার 20টি বেড অলরেডি বাড়িয়ে ফেলেছি। যশোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 9 এবং উপসর্গ নিয়ে আরও 6 জন মারা গেছে, যা এই হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় 10, বাগেরহাটে 4 এবং ঝিনাইদহ ও মেহেরপুরে 3 জন করে। আমাদের আইসিইউ ঢুকতে গেলে যে এইচডিইউ পড়ে এবং এর সাথে অ্যাডজাসেন্ট যে আমাদের ডায়ালিসিস ইউনিট আছে, সেখানে আমরা 20 থেকে 22টা বেড আরও বসানোর চিন্তাভাবনা করছি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় মারা গেছে 7 জন। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তি অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে টাঙ্গাইলে 9 এবং ফরিদপুরে 6 জন। ডেল্টা ভাইরাসের প্রাদুর্ভাবে পেশেন্টগুলি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে এবং যার কারণে তারা যখন আসছে তাদের মাত্রাটা আমরা একে সিভিয়ার মডারেট হিসেবে বলি, তারা সিভিয়ার টু ক্রিটিক্যাল স্টেজে ভর্তি হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার 2 হাসপাতালে মারা গেছে আরও 6 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে 2 সপ্তাহে কমপক্ষে 20 জনের মৃত্যুর খবর নজরে আসার পর ওই হাসপাতালে আগামীকালের মধ্যে 10 থেকে 15টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে রোগীর মৃত্যুর খবরটি আদালতে নজরে আনেন আইনজীবী মনজিল মোরশেদ। এরপর দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। রোববারের মধ্যে 10-15টি হাইফ্লো ন্যাজাল ক্যানেলার সরকারের পক্ষ থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং রেজিস্ট্রার জেনারেল এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন এবং আমার মনে হয় যে এই ঘটনার মাধ্যমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের যে চিকিৎসার যে একটা সংকট, সেটা কিছুটা হলেও দূর হবে। করোনা পরিস্থিতির খবর জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে 15 জন মারা গেছেন আজকে এবং করোনা ইউনিটে আমরা দেখছি যে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। কি অবস্থা দেখছেন বলুন আমাদের।
দেখুন, আমরা দেখেছি কিন্তু যে গত জুন মাস থেকেই কিন্তু যশোরের শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছিল, এবং সেটি কিন্তু গত জুন মাসে আমরা দেখেছিলাম যে মৃত্যুর সংখ্যা 64 জনে এসে দাঁড়িয়েছিল, এবং সেটি কিন্তু দুদিন পরে এসে অর্থাৎ আজকে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়লো, অর্থাৎ 9 জন আজকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই 9 জনের ভেতর 8 জনই যশোরের বাসিন্দা, বাকি একজন তিনি যশোর সীমান্তবর্তী মাগুরা শালিখা উপজেলার বাসিন্দা। এছাড়াও যে 6 জন উপসর্গ নিয়ে মারা গেছেন, এই 6 জনও কিন্তু যশোরের বাসিন্দা, এবং এটি কিন্তু এ যাবৎকালের মধ্যে যশোরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আমরা জানতে পেরেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংক্রমণ কমানোর জন্য তারা সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যদেরকেও কিন্তু আজকে মাঠে নামিয়েছে, এবং এইটি কিন্তু আসলে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ মানুষের যে চলাচল যারা করছেন, অসচেতন মানুষ এখনো চলাচল করছেন রাস্তায়, বিনা প্রয়োজনে তারা বেরোচ্ছেন, লকডাউন আসলে কেমন বাস্তবায়ন হচ্ছে সেটি দেখতে তারা বেরোচ্ছেন, এবং এটিকে আসলে সামাল দেওয়ার জন্যই কিন্তু প্রশাসনের এই তৎপরতা। কিন্তু প্রশাসনের এই তৎপরতা আমরা দেখেছি শহরের মূল সড়কগুলোতেই, অর্থাৎ মূল সড়কগুলোতে যখন প্রশাসন বিভিন্ন টহল গাড়ি যখন এখানে টহল দিচ্ছেন, তখনই কিন্তু মানুষজন তুলনামূলক কম বাইরে বের হচ্ছে। এরপরে কিন্তু আর সেই চিত্রটি থাকছে না। বিশেষ করে যে সমস্ত ফিডার রোডগুলো আছে, অর্থাৎ সংযোগ সড়ক বা অলিগলি আছে, সেই অলিগলিতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের এই তৎপরতা একেবারেই নেই বললেই চলে, এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে গভীর রাত অবধি কিন্তু এখানে মানুষজন বাহিরে বেরোচ্ছেন এবং তারা আড্ডা জমাচ্ছেন, এবং আমি বেশ কয়েক জায়গায় কিন্তু দেখেছি যে কিশোর এবং তরুণরা তারা কিন্তু ফুটবল খেলছেন এই মুহূর্তে, এমন একটি পরিস্থিতি পেত। এবং এগুলো কিন্তু সবই যশোর শহরের পরিস্থিতি। আর গ্রামের কথা যদি আমি বলি, গ্রামে পরিস্থিতি কিন্তু আরো নাজুক। গ্রামে কিন্তু মানুষের ভেতরে এখনো ন্যূনতম কোনো সচেতনতা নেই, এবং যে কারণে কিন্তু সেখানে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমনকি কিন্তু আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। জিয়াউল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সারা দেশে করোনা শনাক্ত 2 সপ্তাহ আগের তুলনায় বেড়েছে দ্বিগুণের বেশি, আর ঢাকায় বেড়েছে 5 গুণ। একই সময় সারা দেশে মৃত্যু বেড়েছে 2.5 গুণেরও বেশি। ঢাকা মহানগরের শনাক্ত 20.24, যা 2 সপ্তাহ আগেও ছিল 7.67%। সারা দেশে শনাক্ত 18% থেকে বেড়ে হয়েছে 26%। এই হারে রোগী বাড়াকে মারাত্মক বলছেন জনস্বাস্থ্যবিদরা। দেশে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখন উদ্বেগজনক। 18 জুন ঢাকা মহানগরে করোনা শনাক্ত হয় 473 জনের। শুক্রবার সারা দেশে রোগী শনাক্ত হয় 8,483 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় এ হার 28.27%। 2 সপ্তাহ আগেও করোনা শনাক্ত হয় 3,883 জনের, যার হার ছিল 18.59%। 27 জুনের পর থেকে প্রতিদিনই মৃত্যু 100 ছাড়িয়েছে। 1 জুলাই করোনায় মৃত্যুর রেকর্ড গড়ে। ডেল্টা ভেরিয়েন্ট এমন, একটা বাড়িতে কেউ আক্রান্ত হলো না, সবাই আক্রান্ত হতো। বলা হচ্ছে যে বাজার রাস্তায় বসবে, তাহলে বাজারে যদি 1 কোটি লোক প্রত্যেক দিন যায়, তাহলে 1 কোটি লোক আসলে আশার বাইরে আসছে। সুতরাং সত্যিকার অর্থে সরকার যেটা চেয়েছিলেন সেটা কিন্তু আসলে বাস্তবায়িত হচ্ছে না। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বেশি পরিমাণে নমুনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। সংক্রমিত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং করা দরকার। প্রথমেই তার কন্টাক্টে যারা এসছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পাশাপাশি কোয়ারেন্টাইনে নিয়ে তাদের মধ্য থেকেও আবার আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে চিহ্নিত করে যে কারা সংক্রমিত তাদেরকে আইসোলেশনে চিকিৎসা দিতে হবে। আমরা মারাত্মক লকডাউন দিচ্ছি বা কঠোর লকডাউন দিচ্ছি, এবং শুধু শহরের মধ্যে যদি আমরা এটা সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। সামনে আমাদের কোরবানির হাট আছে, কোরবানির ঈদ আছে, সেখানে যাতায়াত আছে। এর মধ্যে যদি অনেক লোক এই সংক্রমণটা বয়ে নিয়ে বেড়ায়, তাহলে ঈদের পরে একটা বিস্ফোরণ হওয়া বিচিত্র না। 1 জুন সারা দেশে করোনা শনাক্তের হার ছিল 9.67। ঢাকায় এ হার ছিল 4%-এর কিছু বেশি। 1 মাসের ব্যবধানে সারা দেশে শনাক্তের হার বেড়েছে 3 গুণ, আর ঢাকায় 5 গুণেরও বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 3য় দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল, বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। তবে জরুরি প্রয়োজন ছাড়া যারা বাসা থেকে বের হচ্ছেন তাদের পড়তে হয়েছে শাস্তির মুখে।
সকাল থেকে বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সেনা সদস্যদের তদারকিও ছিল চোখে পড়ার মতো। কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই অনেকে বের হচ্ছেন ঘর থেকে। গন্তব্যে যেতে দেখাচ্ছেন নানা অজুহাত। কাজবাজ করবো, কাজবাজ করতে পারি না, গাড়ি ঘোড়া বন্ধ, এখন বাসা কি খাবো, এখন আমরা বাড়ি যাব, এখন দেখি গাড়ি ঘোড়া পাই নাকি। স্ট্যান্ডে গাড়ি চালাই, পরে বাসার দিকে যাচ্ছি, ট্রিপ হয়েছে আজকে 3 দিন পরে একটা ট্রিপ হয়েছে, যাচ্ছি তা এখানে দাঁড়া করে রাখছে। বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠানের পরিবহনও ছিল যাত্রী বোঝাই। কঠোর লকডাউনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাসপাতালে যাইতেছি, কিন্তু দেখেন আমাদের স্বাস্থ্যবিধি মানার কোনো পথ নাই। এক সিট 2 জন দাঁড়ায় আমাদের গাড়িতে, কমপক্ষে 50-60 সিটের গাড়িতে 100 মতন লোক আছে। আমরা এভাবে প্রতিনিয়ত হাজার করতেছি। আমাদের এইখানে মিনিমাম 5টা গাড়ি দরকার, কিন্তু গাড়ি 3টা, তাও দেখা যাচ্ছে আজকে একটু ফাঁকা আছে, অন্যদিন আরো বেশি যাত্রী থাকে। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বাড়তি নজরদারি ছিল পুলিশেরও। এছাড়া সেনাবাহিনীর মহড়াও ছিল চোখে পড়ার মতো। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলেই তাকে দেয়া হচ্ছে শাস্তি। আমরা দেখি যে কারো মুখে মাস্ক নেই অথবা অপ্রয়োজনে বের হচ্ছে, তাহলে আমাদের যে আইন আছে, প্রচলিত আইন, সেই আইনে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। বাংলাদেশ দণ্ডবিধি 1860-269 ধারাভঙ্গের অপরাধে আমরা অপরাধের যে গ্র্যাভিটি সে অনুযায়ী কিন্তু আমরা জরিমানা করছি। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সারা দেশে 400-রও বেশি জায়গায় নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব। আমরা স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কটা দিন, এই যে করোনার এই ঝুঁকিপূর্ণ সময়গুলোতে আপনারা ঘরে থাকুন। অন্যথায় আমরা যেভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমরা প্রয়োজনে আরও কঠোর হব। পাড়া মহল্লায় যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। মিরপুর এলাকায় আছেন সহকর্মী বনি ইবনে কামাল। চলে যাচ্ছি বনের কাছে। বনি, তৃতীয় দিনের লকডাউন কেমন দেখছেন সেটি তো বলবেন, আর দুদিনের তুলনায় আজকে আমরা দেখলাম যে মানুষের চলাচলও বেড়েছে এবং গাড়ির সংখ্যাও বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর এই যে এত তদারকি, সেটি সত্ত্বেও এটি কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, মূলত যে ধরনের তদারকি থাকা দরকার ছিল বা গতবারও আমরা লকডাউনে যে ধরনের তদারকি দেখেছি, এখনও আসলে খুব বেশি পার্থক্য যাচ্ছে তা না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যে অভাব সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা যদি রাজধানীর মিরপুরের চিত্র দেখাই, মিরপুরে আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা স্বাভাবিক সময়ে যে ছুটির দিনগুলো অর্থাৎ শুক্র শনিবারের সাথে যদি তুলনা করি তাহলে খুব বেশি পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে না। শুধুমাত্র মার্কেটগুলো বন্ধ থাকার কারণে ভিড়টা কিছুটা কম। অন্যান্য সময়ে আসলে এর চেয়ে খুব বেশি যে পার্থক্য থাকে এই দুপুর টাইমটাতে তা কিন্তু না। আর সবচেয়ে বড় কথা যে আমরা রাজধানীর যে পয়েন্টগুলো ঘুরে দেখেছি, মেইন রোডে আসলে ব্যক্তিগত গাড়ি চলাচলের মাত্রাটা যেমন বেড়েছে, সাধারণ মানুষের চলাচলটাও তেমনি বেড়েছে। তার চেয়ে বেশি বেড়েছে হচ্ছে অলিগলিতে সাধারণ মানুষের চলাচল। সেই জায়গায় যে ভিড় করার বিষয়টি সেটিও রয়েছে, কারণ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে বাজার বা দোকানপাট খোলা রাখতে পারলেও সকাল 9টা থেকে রাত 8টা বা বিকেল পর্যন্ত যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলোর মধ্যে একটা কিন্তু উল্লেখ করা ছিল যে সাধারণ মানুষরা কোনো জায়গায় যে আসলে জমায়েত হতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যে অলিগলি মহল্লার যে দোকানগুলো আছে সেগুলোতে আসলে সাধারণ মানুষের এক ধরনের জটলা হচ্ছে, এবং যখনই পুলিশ আসছে তখন আসলে তারা সেখান থেকে সরে যাচ্ছেন, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে আসছেন। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী। বনি, আমি একটু জানতে চাচ্ছি, মূল সড়কে নজরদারি থাকলেও অলিগলিতে নজরদারি কম থাকার সুযোগ নিচ্ছেন কিনা মানুষজন? অবশ্যই অলিগলিতে যেহেতু নজরদারি রাখার সুযোগটা কম, দেখা যাচ্ছে যে একটি গাড়ি, পুলিশের গাড়ি আর অথবা বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি, বিজিবি, র্যাব, যার গাড়ি বলি না কেন, যখন টহল গাড়ি যাচ্ছে তখন সেই অলিগলির ভিতরের মানুষগুলো সাথে সাথেই সরে যাচ্ছেন। কিন্তু যখন আবার দেখা যাচ্ছে সেই গাড়িটি সরে যাচ্ছে তখনই কিন্তু আবার তারা রাস্তায় বেরিয়ে আসছেন, এবং রাস্তায় এসে ওই যে গণজমায়েতের যে বিষয়টা সেটা কিন্তু দেখা যাচ্ছে। একটা জিনিস খুব সুস্পষ্ট, আসলে আইন শৃঙ্খলা বাহিনী যতটাই তৎপর থাক না কেন, সাধারণ মানুষের সচেতনতার ব্যাপক ঘাটতি এখনো রয়ে গেছে। সাধারণ মানুষ সচেতন না হলে আসলে লকডাউন কার্যকর করা কঠিন। শ্যামপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। চলে যাচ্ছি নাহিদের কাছে। নাহিদ, শ্যামপুরের এই মুহূর্তের লকডাউনের চিত্রটি আমাদের বলবেন। জি, আমি যখন ঠিক সকাল 7টা বাজে মূলত যাত্রাবাড়ির মোড়ে এসেছিলাম, তখন যেটি দেখেছি সকাল ভোরে কিন্তু অনেকেই শ্যামপুর হয়ে মূলত হচ্ছে পোস্তগোলা হয়ে যে মাওয়া কেন্দ্রিক যাদের যাতায়াত আছে অনেকেই
বাড়ি ফেরার যে একটি প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ভোরে কিছুটা কম ছিল। আমি ঠিক এখন যেখানে আছি পোস্তগোলা ব্রিজের উপরে, যেখানে কিনা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে আছেন এবং তারা মূলত হচ্ছে এখানে তদারকি করছেন। যারা এই জায়গা দিয়ে হচ্ছে মাওয়া কেন্দ্রিক বা তাদের গন্তব্যে বাড়ি ফেরার জন্য যারা এই জায়গাটি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা এখানে অভিযান পরিচালনা করছেন। আমি এই মুহূর্তে একটু জানতে চাইব আপনার কাছে যে আপনারা তো এই জায়গাটিতে যেহেতু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান দিয়ে মানুষ ঢাকার বাইরে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা আমরা প্রতিনিয়ত সকালেও দেখেছি, সবসময় দেখছি। আপনারা এই বিষয়গুলো কিভাবে তদারকি করছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে লকডাউনের যে পরিসীমা, সেখানে আপনার কারা এই লকডাউনের আওতামুক্ত থাকবেন তাদের মুভমেন্টকে মূলত অ্যালাউ করা হয়েছে। আর আমরা কিন্তু সেই কাজটাই করছি যে এখানে যে পরিমাণ মানুষ আপনি এখানে মুভমেন্টে দেখছেন বা চলাফেরা করতেছে, তাদের ভিতর থেকে আমরা ওই লোকটাকেই বেছে বেছে বের করছি যিনি অনুমোদিত। যিনি অননুমোদিত তাকে কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি বা তাকে আমরা আইনের আওতায় আনছি। আপনি জানেন যে এই কাজ করতে গিয়ে আমাদের কিন্তু গত 2 দিনে আমরা প্রায় 200 মানুষকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তো এখানে আপনার আজকে আমরা এ পর্যন্ত আমরা মানুষের যে রেসপন্স, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমরা খুবই কম মানুষের বিচরণ বা মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন বা ঢাকা দিকে ঢোকার চেষ্টা করছেন, এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। কারণ হলো আমার মনে হচ্ছে মানুষ তার সচেতনতা জায়গা থেকে বিষয়টাকে বুঝতে পেরেছেন। যেমনটা শুনছিলেন মূলত হচ্ছে তারা এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা কথা বলছিলাম ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদের সাথে। তারা এখানে মূলত যারা ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন, মূলত মাওয়া কেন্দ্রিক যাদের যাতায়াত, তাদেরকে রুখে দেওয়ার জন্যই মূলত তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং যারা আইন মানছেন। কতজনকে শাস্তির আওতায় আনা হয়েছে সেটি কি জানতে পেরেছেন কিনা? আমার কাছে এই এলাকা থেকে নাহিদ কি শুনতে পাচ্ছেন আমাকে? নাহিদ, আমি যেটি জানতে চাচ্ছি যে আজকে কাউকে আটক করা হয়েছে কিনা, কতজনকে শাস্তির আওতায় আনা হয়েছে? এদিকে লকডাউনের 3য় দিনেও অনেকে ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে যাচ্ছেন তারা। তবে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা একেবারেই কম। ঢাকা ছেড়ে যাওয়ার বিভিন্ন পয়েন্টে গাড়ি ও লোকজনের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে এবার গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকাল থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মানুষ বেশ ভোগান্তি নিয়েই ঢাকা ছেড়ে যাচ্ছেন, 2-3 গুণ বেশি ভাড়া দিয়ে তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। তো এখনকার পরিস্থিতি কেমন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? দেখুন, সকালের দিকে এই ঢাকা ছাড়া মানুষের যে চাপ ছিল বা যে পরিমাণ মানুষ ঢাকা ছাড়ছিল তার চেয়ে এখন সংখ্যা কিছুটা কম। কারণ দুপুরে আমরা বরাবরই এর আগেও দেখে থাকি যে আসলে যখন সকালের দিকে চাপ থাকে তখন এই দুপুরে চাপটা কিছুটা কমে আসে। তো সকালে যারা ঢাকা ছেড়েছেন এদের অনেকের সাথে কথা হয়েছে, অনেকে বরিশাল যাচ্ছেন, দিনাজপুর যাচ্ছেন, রংপুর যাচ্ছেন। অর্থাৎ এই যে কঠোর লকডাউন, এই কঠোর লকডাউনের মধ্যে যানবাহন গণপরিবহন চলাচল বন্ধ, তারা যে যাচ্ছেন এই যাওয়ার পথে তাদের আসলে ভেঙে ভেঙে যেতে হচ্ছে এবং চেকপোস্টগুলো অর্থাৎ ঢাকার ভেতর বিভিন্ন পয়েন্টে যেসব চেকপোস্ট রয়েছে সেই সব চেকপোস্টে তারা কিন্তু পায়ে হেঁটে পার হয়েছেন। কারণ আমরা চেকপোস্টে যে বিষয়টি দেখে থাকি যে যারা রিকশায় পার হচ্ছেন বা ব্যক্তিগত গাড়িতে পার হচ্ছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, যৌক্তিক কারণ আছে কিনা। তবে যারা পায়ে হেঁটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার হয়ে যাচ্ছে আসলে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের বাইরেই থেকে যাচ্ছে। এমন অনেককে পেয়েছি যারা আসলে এই পুলিশের জিজ্ঞাসাবাদ এড়িয়ে চলার জন্য চেকপোস্ট এলাকা তারা কৌশলে পার হয়ে গেছেন, অর্থাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার হয়ে গেছেন। কিন্তু এরপর যখন তারা ঢাকা পার হয়ে আমিনবাজারে গাড়ির জন্য অপেক্ষা করছেন সেখানে কিন্তু বলা চলে দীর্ঘ অপেক্ষা। কারণ এখানে তাদের যেতে হচ্ছে পিকআপ বা ট্রাক, যেসব পণ্যবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করে সেটি রংপুর, দিনাজপুর বা বরিশাল বা দূরের যেসব গন্তব্য রয়েছে সেখানে খালি যখন ফেরে তখন সেই খালি গাড়িতে ওঠার জন্য তারা চেষ্টা করেন এবং সেসব খালি গাড়িতে যে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন সেখানেও তাদের অনেক বেশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তো এই যে মানুষের চলাচল, এই চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে নারী, শিশু বা হাসপাতালে যারা আছেন। ঢাকার হাসপাতালে লকডাউনের আগে ভর্তি হয়েছিলেন, এখন ছুটি পেয়েছেন, এমন অনেককে দেখেছি যারা আসলে দূরের গন্তব্যে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আসলে নানা ভোগান্তি, যানবাহন না থাকার কারণে যা হয়
সে ধরনের ভোগান্তিতে তারা পড়ছেন, কিন্তু তারপরে যাচ্ছেন। আবার অনেককে দেখেছি যে ঢাকায় রিক্সা চালাতেন, কিন্তু সে যে এলাকাতে রিক্সা চালাতেন সে এলাকাতে কঠোর লকডাউন পালিত হচ্ছে এবং যানবাহন চলাচলের জন্য রাস্তাঘাট যাতে পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে যাতে যানবাহন চলাচল করতে না পারে। এবং আমি 4 জনকে দেখেছি যারা কামরাঙ্গীর চর এলাকায় রিক্সা চালাতেন, কিন্তু ওই এলাকাতে ব্যারিকেড দেওয়া হয়েছে, রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে তারা তৃতীয় দিন অর্থাৎ কঠোর লকডাউনের তৃতীয় দিন তারা ঢাকা ছেড়ে দিনাজপুরে যাচ্ছেন। এখন জিজ্ঞেস করেছিলাম যে আসলে কামরাঙ্গীর চর থেকে গাবতলী এরপর তাদের আসলে গন্তব্য কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছবে। তারা যে বিষয়টি বলেছে সকাল থেকে তারা পায়ে হেঁটে গাবতলী পর্যন্ত এসেছে এবং গাবতলী থেকে আমিনবাজার গিয়ে তারা আসলে মালবাহী যেসব খালি গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলিতে ওঠার চেষ্টা করেছে এবং তারা বলা চলে ঘণ্টাখানেক অপেক্ষায় থাকার পর তারা পিক আপ পেয়েছে। সেই পিক আপ আসলে নবীনগর পর্যন্ত যাবে। সেই নবীনগর পর্যন্ত যাওয়ার পর তারা বিকল্প গন্তব্য আসলে বিকল্প যানবাহন খুঁজবেন। আসলে এই ভেঙে ভেঙে যাত্রা এবং এই লকডাউন উপেক্ষা করে যারা যাচ্ছেন তারা আসলে বেশিরভাগই যৌক্তিক কারণ দেখাচ্ছেন। পুলিশের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যৌক্তিক কারণই বেশি পাচ্ছেন যাদের জিজ্ঞাসাবাদ করছেন। আর অনেকে যাচ্ছেন ঢাকার অদূরে, যারা যাচ্ছেন অর্থাৎ সাভার, নবীনগর, বাইপাল এইসব এলাকায় যারা আসলে যাচ্ছেন তারা অনেকেই ঢাকায় বিভিন্ন কাজ করেন বা বিভিন্ন চাকরি করেন, তাদেরও আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে এই ঢাকা ছাড়তে। কঠোর লকডাউনের তৃতীয় দিনে ঢাকা ছাড়া মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। সারা দেশে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ব্যাপক তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে নামলেই পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে, উপযুক্ত কারণ দেখাতে না পারলেই হচ্ছে জেল জরিমানা। তবে কাঁচাবাজার ও অলিগলিতে রয়েছে ভিড়, সেখানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। গার্মেন্টস সহ বিভিন্ন কারখানা খোলা থাকায় লকডাউনের তৃতীয় দিন সকালে পথে দেখা যায় কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছে মানুষ। তবে পরিবহন সংকটের সঙ্গী ছিল ভোগান্তি। এদিকে বিভিন্ন চেকপোস্টে পুলিশের উপস্থিতির পাশাপাশি রয়েছে বিজিবি ও র্যাবের টহল। অফিসে আসা যাওয়ার জন্য যে গাড়িগুলো চলতেছে না, রিক্সা ভেঙে ভেঙে ডিউটি কর্মস্থলে যাওয়া লাগতেছে। গার্মেন্টস প্রতিষ্ঠান হোক, যেসব প্রতিষ্ঠান খোলা আছে তাদের নিজস্ব পরিবহন নিজস্ব ব্যবস্থাপনায় আর কি ডিউটি করতে হবে, কিন্তু তেমন কোনো ব্যবস্থাপনা কিন্তু কর্তৃপক্ষ করে নাই। চট্টগ্রামে লালখানবাজার, টাইগার পাস, সিটি গেট সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে পথে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের মুখে। গার্মেন্টস সহ বিভিন্ন ইপিজেড বিভিন্ন কোম্পানি খোলা, এই জন্যই আসলে গার্মেন্টসের কারণে একটু চাপটা বেশি মনে হচ্ছে। বাট আমরা লকডাউনের সকল নিয়ম নীতি মেনেই সবাইকে জিজ্ঞাসাবাদ করেই ছাড়তেছি। সিলেটে মহানগর সহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির টহল টিম রয়েছে তৎপর। বরিশালে লকডাউনের তৃতীয় দিনে জোরদার হয়েছে সেনাবাহিনীর টহল। বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং জনগণকে উদ্বুদ্ধ করছি যে তারা যেন মাস্ক পরিধান করে এবং ঘরের বাইরে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা না করে। যশোরে সড়ক, মহাসড়ক আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে অনেকটা ফাঁকা থাকলেও ভিড় আছে বিভিন্ন অলিগলিতে। একই অবস্থা রংপুরেও। লকডাউনে রাজবাড়িতে ভিড় কাঁচা বাজারগুলোতে। পেটের জ্বালা বড় জ্বালা, ইভেন আর কোনো জ্বালা বলতে কিছু নাই। সরকার তো মনে করেন করে দিচ্ছে যে বাড়ি থেকে বেরাবেন না, ঠিক আছে, কিন্তু মানুষ যে গরিব দুঃখী আছে তাদের তো কোনো ব্যবস্থা নাই। কিছু চায়ের দোকান বা এই জাতীয় যে ছোটোখাটো দোকান, এই জায়গাতে লোকজনের যেই একটু বসে সময় কাটানোর যে অভ্যাসটা, এই অভ্যাসটা আসলে আমরা তাদের দূর করতে একটু বেগ পেতে হচ্ছে। সো আমরা এটাও একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা যাচ্ছি, জনগণকে মেসেজ দিচ্ছি, জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা মুভ করছি। লক্ষ্মীপুরে লকডাউনের প্রথম দুদিনে 213টি মামলায় 2,46,000 টাকা জরিমানা করা হয়েছে। কুড়িগ্রামে অযথা ঘরের বাইরে বের হওয়ায় 9 জনকে জরিমানা করে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। সারা দেশের লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন বেশ তৎপর। আমরা দেখেছি যে বরিশালে জনগণকে তারা উদ্বুদ্ধ করছেন যাতে ঘরের বাইরে বের না হন। আর কি পরিস্থিতি দেখছেন এবং অযাচিত ঘোরাফেরার জন্য কাউকে জরিমানা বা আটক করা হয়েছে কিনা আজকে? ধন্যবাদ। এখানে আসলে বলে রাখি যে অযাচিত ভাবে ঘোরাফেরা করার জন্য অথবা সুস্পষ্ট কারণ বলতে না পারার কারণে গত 24 ঘন্টায় 113 জনকে 1,19,000 টাকা জরিমানা করেছে প্রশাসন এবং শৃঙ্খলা বাহিনীর যৌথভাবে। এরা যে মোবাইল পেট্রোল টিম গুলো রয়েছে তারা, যেটি দেখা যাচ্ছে যে আসলে বরিশালের যে করোনার ভলিউমটা
এটা না খুব বেশি বেড়ে যাচ্ছে। এই খবরটা আসলে বরিশালবাসীকে আতঙ্কিত করেছে। এটি এখন বোঝা যাচ্ছে এই জন্য যে এমনিতে সমস্ত পথঘাট যেটি কল্পনা করা কখনো যায়নি সেরকমই একটা লকডাউন আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশকেও খুব একটা বেগ পেতে হচ্ছে না, এখানে সামরিক বাহিনীকেও খুব একটা বেগ পেতে হচ্ছে না, প্রশাসনকেও বেগ পেতে হচ্ছে না। আপনি তো দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের 5 রাস্তার মোড়, রাজা বাহাদুর সড়ক এবং ক্লাব সড়কের এই মোড়টায় দাঁড়িয়েছি। যেদিকে দৃষ্টি যায় পুলিশ আর অ্যাম্বুলেন্সের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যেটি দেখা যাচ্ছে আর সব শুনশান। দু একটি গাড়ি যদি প্রাইভেট চলে থাকে সেটি ডাক্তার সাহেবদের গাড়ি, ওনাদের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। অর্থাৎ এই দৃশ্যপট এই সময় এই জায়গাটায় বসে দেখাটা একটা অভাবনীয় বিষয় আমরা বলতে পারি, কারণ এটা বিধিতম আমরা যেটাকে বলি ব্যস্ততম রাস্তার একটি রাস্তা। এটি হলো 5 রাস্তার মোড়। অর্থাৎ এখান থেকে লিঙ্ক হচ্ছে দুটি বাস স্ট্যান্ড, এখান থেকে লিঙ্ক হচ্ছে লঞ্চঘাট থেকে শুরু করে সবকিছু। তো যে কথাটি আপনি বলছিলাম যে আসলে বরিশালে এখন পর্যন্ত লকডাউন গতকাল থেকে যেটা দেখছি যে সেলফ লকডাউন বেশি হচ্ছে, তারপরেও যারা বের হচ্ছে তারা কিন্তু সাজার সীমানার বাইরে যাচ্ছে না, সাজায় আটকে পড়ে যাচ্ছে। বৃষ্টি হওয়াতে লকডাউনটা আরো পাকাপোক্ত হচ্ছে। আগেই বলে রাখি বরিশালে এখন করোনার সংক্রমণ খুবই খারাপ অবস্থা রয়েছে। যে মেডিকেল পিসিআর ল্যাবে যে করোনাগুলো পরীক্ষা হচ্ছে তার 55% গতকালকে ধরা পড়ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশালের করোনা পরিস্থিতি এবং লকডাউন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। করোনা পরিস্থিতির অবনতি দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংক্রমণ মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চললে পরিস্থিতি এমন হতো না। লকডাউন ঘোষণার পর সরকারের অনুরোধ উপেক্ষা করে কর্মস্থল ছেড়ে মানুষজন গ্রামে ফিরে যাওয়ার কারণেই করোনা সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। একাদশ সংসদের 13তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। জানান, টিকা নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র চীন থেকে টিকা এসেছে দেশে। এ সময় তিনি সংসদকে জানান, সরকারকে অনেক টাকা দিয়ে বিভিন্ন উৎস থেকে টিকা কিনতে হচ্ছে, তবে দেশবাসীকে তা বিনামূল্যে দেয়া হবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জেনে শুনে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দেবে না সরকার। শিক্ষক ও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার পরপরই খুলে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। পুরো বর্ডার এলাকায় বিভিন্ন জেলা এবং বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়লো। এখন সকল তলে যদি আমাদের কথাটা শুনতো তাহলে হয়তো আজকে এমনভাবে করোনাটা ছড়িয়ে পড়তো না। এটা হলো বাস্তবতা। তারপরেও মানুষ আসলে যেতে চায়, এটাই সমস্যা। তবে আমরা ইতিমধ্যে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। শুধু সরকার না, আমাদের পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের মাধ্যমেও আমরা বিভিন্নভাবে সহযোগিতা মানুষকে করে যাচ্ছি। করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারার অভিযোগে সংসদে আবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলেন, জেলায় জেলায় অক্সিজেনের অভাবে করোনা রোগীরা মারা যাচ্ছেন। পয়েন্ট অফ অর্ডারে তারা অভিযোগ করেন, বিভিন্ন জেলার হাসপাতালে অব্যবস্থাপনা ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকার পরেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ সময় তারা অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে সময় থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেননি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রচারমন্ত্রী জনাব মোহাম্মদ হাসান মাহমুদকে তার সঙ্গে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উনি যে কি মানুষ বুঝলাম না। ওনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই। ওনার নৈতিকতা রিজাইন দেওয়া উচিত এবং তার পদত্যাগ দাবি করতে হবে। আমাদের যে পরিমাণ সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা আশঙ্কিত যে আমরা আগামী 10-15 দিন পর কিন্তু এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট। 3টি হাসপাতালের 450 বেড ঠাসা মানুষ স্পিকার, এবং এখানে অন্য কোনো নতুন রোগীর আপনার ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। যুক্তরাষ্ট্র চীন থেকে 45 লাখ করোনা টিকা পেল বাংলাদেশ। এর মধ্যে সকালে যুক্তরাষ্ট্র থেকে 2 চালানে মডার্নার 25 লাখ টিকা ঢাকায় পৌঁছেছে, আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকা এসেছে 20 লাখ। এর মধ্য দিয়ে দেশে করোনা টিকার সংকট দূর হলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই আসবে আরও 10 কোটি টিকা, পরে আরও 7 কোটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার 25 লাখ করোনা টিকা পেল বাংলাদেশ। এর মধ্যে সকাল 8:30টার দিকে 12 লাখ এবং এর আগে রাত 11:15টার দিকে 13 লাখ টিকা নিয়ে বিশেষ বিমান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। করোনা টিকার
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেল বাংলাদেশ। বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করার পর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, দেশে আর কোনো টিকার সংকট হবে না। আগামী বছরের মার্চের মধ্যেই বিভিন্ন ধাপে টিকা পাওয়া যাবে মোট 17 কোটি। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। আমরা আরও ভ্যাকসিন আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার অথবা সেকেন্ড কোয়ার্টারের শুরুতে আরও 7 কোটি জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন আমরা পাব। মডার্না টিকা আসার ঘণ্টাখানেক পর শুক্রবার রাত 12:30টার দিকে চীন থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা। পরে শনিবার ভোর 5:30টার দিকে আসে আরও 10 লাখ টিকা। চীন থেকে কেনা 1.5 কোটি ডোজ টিকার প্রথম চালানিটি। সবাইকে টিকার আওতায় আনতে অর্থ বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যেগুলো বিভিন্নভাবে আমরা আয়োজন করেছি, আগামীতে এটা সমস্যা থাকবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন, সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এসব টিকা বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে সরাসরি মহাখালীর ইপিআই স্টোরে নেওয়া হয়। সেখানে -20 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হবে মডার্নার টিকা। 3 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা হবে সিনোফার্মের টিকা। সিনোফার্মটা শেলফ লাইফ এক্সপায়ারি 2 বছর, আর অন্যান্যগুলো 6 মাসের মধ্যেই উৎপাদন যখন করে তার 6 মাসের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হয়। তবে আমাদের যে টিকাগুলো আসছে সামনে, সেটার অবশ্যই আমরা এক্সপায়ারি ডেট দেখেই কিন্তু আমরা পরিকল্পনা করি। 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয় গণটিকা কর্মসূচি, কিন্তু টিকা সংকটের মাঝপথে তা থমকে যায়। 21 জুন থেকে আবারও শুরু হয়েছে গণটিকাদান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকাল 7:30টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের চালক ও 2 যাত্রী। পুলিশ জানিয়েছে, সকালে কালিহাতীর হাতিয়ায় মাছ বোঝাই ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান অ্যাম্বুলেন্সের 3 জন। আহত 7 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 2 জন। উত্তরবঙ্গমুখী একটা অ্যাম্বুলেন্স আর হলো একটা মাছের ট্রাক, এই দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ 2 মহিলা যাত্রীর সাথে এখানেই ঘটনাস্থলে মারা যায়। আর আহত অবস্থায় আমরা 7 জনকে হাসপাতালে পাঠাইছি। করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় কোরবানিকে সামনে রেখে বেচা বিক্রি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন গরুর খামারিরা। পাশাপাশি ভারতীয় গরু আসায় দুশ্চিন্তার ভাঁজ খামারিদের মধ্যে। অবশ্য সীমান্ত দিয়ে গরু আসা বন্ধে আশ্বস্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গোখাদ্যের বাড়তি দাম ও করোনা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ঈদুল আজহা উপলক্ষে এবারে প্রায় 70,000 গরু মোটাতাজা করছে ঝিনাইদহের খামারিরা। তবে করোনাকালীন এই সময়ে এসব গরু তারা কিভাবে হাটে তুলবেন আর কিভাবেই বা বিক্রি করবেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে ফেনীতে। খামারিদের অভিযোগ, সব জেনেও নির্বিকার প্রশাসন। এখনই ব্যবস্থা না নিলে এবারের ঈদে লোকসান গুনতে হবে এসব এলাকার খামারিদের। বাজার অস্থিতিশীল, আপনার দেখা যায় যে কোরবান ঘনিয়ে আসলে ভারতীয় গরুতে সয়লাভ হয়ে যায়। খাদ্যের দাম বেশি, সব কিছুর দাম বেশি। বাজার নেই, কি বছর কি লাভ হবে নাকি লস হইব, এটা করতে পারি না। যদিও প্রশাসনের দাবি, সীমান্তে কুরবানির পশু প্রবেশে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে। চোরাচালান এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। করোনার এই পরিস্থিতিতে এই বিষয়গুলো আমাদের দেখতেই হবে। এদিকে বেনাপোলে 2300টি খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। তবে এখনও ক্রেতার দেখা নেই খামারগুলোতে। এ অবস্থায় খাবারের বাড়তি দাম ও করোনা পরিস্থিতিতে চিন্তিত তারা। করোনার কারণে খামারিরা গরু চাষ করে লাভবান হতে পারছে না, বাজারে ব্যাপারী নাই। করোনার কারণে আপনার বাইরের পার্টি আসছে না, এখন বাজার কম, এখন খাদ্যের দাম বেশি, আমি এখন গরু বেচতে পারছি। বর্তমানে করোনা মহামারীতে আমাদের খামারিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও কুরবানির ঈদ আসতে প্রায় আরও 1 মাস সময় আছে। আমরা আশা করছি তারা অচিরেই সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। নড়াইলে প্রস্তুত করা হয়েছে প্রায় 36,000 কুরবানির পশু।
প্রতি বছর 10 থেকে 15টি হাট বসলেও এবারে করোনায় বন্ধ রয়েছে নড়াইলের সবকটি হাট। এ অবস্থায় ন্যায্য দাম নিশ্চিতে সরকারি তদারকির দাবি খামারিদের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়াও আরো যা থাকবে, ঢাকা সিটির পরিচ্ছন্নতা কর্মী জামালের 3টি বাড়ি সহ কোটি কোটি টাকার সম্পদ, নাশকতা সহ অন্তত 30 মামলার আসামি। সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধের ধস থামলেও আতঙ্ক কাটেনি। অপরিকল্পিত বালু উত্তোলন ও কর্তৃপক্ষের অবহেলায় বাড়ছে উদ্বেগ। রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা, আর কেজিতে মাছের দাম বেড়েছে 20 টাকার ওপরে। ব্যবসায়ীদের দাবি, লকডাউনের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এদিকে সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা কমার কথা থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে। লিটারে সয়াবিন তেলের দাম 4 টাকা কমানোর ঘোষণা দিয়ে গত বুধবার বিজ্ঞপ্তি দিলেও বাজারে পড়েনি তার কোনো প্রভাব। গত বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকরের কথা থাকলেও এখনো আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির খবর তৎক্ষণাৎ বাজারে প্রভাব ফেললেও কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নে এত ধীরগতির কারণ কি, সেই প্রশ্ন ছিল ভোজ্য তেল ব্যবসায়ীদের কাছে। কোম্পানির কাছে কমিয়া থাকে বা ডিলারের কাছে আইসা থাকে, এই মাল আমরা এখনো পাইতেছি না, পাই নাই। পাইলে অবশ্যই আমরা কম দামে কিনতে পারলে কম দামে অবশ্যই বেচবো। ওই রেটের তেল এখন ওইদিকে আসে নাই, আগের রেটের তেল আমাদের মার্কেটে আছে। শুধু ভোজ্য তেল নয়, লকডাউন ও বৃষ্টির অজুহাতে প্রায় সবকিছুই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা, আর মাছের দাম বেড়েছে কেজিতে 20 টাকার ওপরে। বিধিনিষেধে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক থাকলেও দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ ঘাট থেকেই দুষছেন ব্যবসায়ীরা। যদি কাঁচামাল আমদানি হয় তাহলে দাম কমে যায়, কম হইলে 1 টাকার মাল 2 টাকা হয়ে যাবে। আমরা কারণ বাজার গেলে দেখা যায় প্রচুর পাইকার, অনেক পাইকার, তাছাড়া মাল যে মাল আসে তাতে পাইকার আরো, তার সাথে পাইকার আরো বেশি। আগের লকডাউনের মতো এবার প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনছেন না ক্রেতারা। তারপরেও এমন বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানালেন তারা। যেটা বাড়ছে সেটা তার কমে না, এটা হয়তো 5 টাকা বাড়ছে, 1 টাকা কমাইছে, 4 টাকা তো রয়েই গেল। তো এইবার লকডাউনটা চরম মাত্রায় ধারণ করছে। ধরেন যেখানে যে দামগুলো তো সবসময় বেশি, এটা বলার বাহুল্য, কিন্তু আমাদের মানি ব্যাগে যত টাকা আনি এই টাকা তো আসলে বাজার করা যায় না। আমি ধরেন 1 কেজি মাছ কিনতে বাড়ি থেকে প্ল্যান করে আসছি, এখানে 250 মাছ কিনছি আমি। লকডাউনের আগেও কিন্তু সবকিছু দাম বেশি ছিল, কিন্তু লকডাউনের হওয়ার পরে তার মানে মরার উপর খাড়ার গাছ যেটা বলা হয়। নিয়মিত তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দামকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার তাগিদ দিয়েছেন ভোক্তারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধস থামলেও আতঙ্ক রয়ে গেছে শহরবাসীর মধ্যে। যমুনা নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে 100 বছরের স্থায়িত্বকালের এই বাঁধ 22 বছরের মধ্যেই বারবার ভাঙনের কবলে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাকৃতিক কারণে এই ভাঙন, নকশা দেখে বাঁধ রক্ষায় নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর এবং বঙ্গবন্ধু সেতুকে রক্ষার জন্য 1999 সালে নির্মাণ করা হয় স্থায়ী বাঁধ। 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই। স্থায়িত্ব ধরা হয় 100 বছর, কিন্তু 2009 থেকে 2011 সালের মধ্যে ভাঙন দেখা দেয় 4 বার। তখন শত কোটি টাকা খরচ করে বাঁধের পাশে ফেলা হয় বড় বড় পাথর ও সিসি ব্লক। কিন্তু গেল 29 জুন দুপুরে এই বাঁধে আবারও ধস দেখা দেয়। মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায় 150 মিটার। জরুরি ভিত্তিতে কাজ করে ভাঙন রোধ করা হলেও আতঙ্ক কাটেনি শহরবাসীর। শহর রক্ষা বাঁধে ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। নিয়মিত সার্ভে না করা, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই এই ভাঙন, অভিযোগ স্থানীয়দের। ইঞ্জিনিয়ারিং পরিকল্পনাগুলো সঠিকভাবে করলে পারে আমার বিশ্বাস যে বাঁধ হয়েছে বাঁধ ভাঙার কথা না। কোথায় লিকেজ আছে, কোথায় পানির ঘূর্ণায়মান অবস্থা তৈরি হয়েছে, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য তাদের কাছে প্রচুর যন্ত্রপাতি রয়েছে, কিন্তু এদেরকে কাজ করানো হয় না, কিন্তু বিল ঠিকই করা হয়, যেটা সিরাজগঞ্জ শহরকে প্রোটেকশন দিবে এবং বঙ্গবন্ধু সেতুকে প্রোটেকশন দিবে। সেই বাদই আজকে হুমকির মুখে। বাঁধের তলদেশে প্রতিদিন সার্ভে করার কথা থাকলেও তা হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা বাঁধের জন্য ক্ষতিকর।
যমুনা নদী আনপ্রেডিক্টেবল, কোন জায়গায় কখন কিভাবে ভাঙে এটা বলা যাবে না আগের থেকে। তবে আমাদের প্রস্তুতি আছে যে কোথাও ভাঙলে সাথে সাথে সেই জায়গা জরুরি পদক্ষেপ গ্রহণ করে ভাঙন রোধ করা। এদিকে শুক্রবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাবির বিন আনোয়ার ওই এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, নকশায় ত্রুটির জন্যই বারবার ভাঙন দেখা দিচ্ছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পেশায় উত্তর ঢাকার পরিচ্ছন্নতা কর্মী, তবে কয়েক কোটি টাকার সম্পদের মালিক জামাল। সাভারে বাড়ি আছে 3টি, একসময় বিএনপি করতেন, এখন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে অন্তত 30টি। অভিযোগ, সিন্ডিকেট গড়ে পরিচ্ছন্নতা কর্মীদের তদবির বাণিজ্য আর চাঁদাবাজি তার এই সম্পদের উৎস। ব্যস্ত রাজধানীতে ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠেন এই মানুষগুলো। শীত গ্রীষ্ম 12 মাস চলে জীবনযুদ্ধ, অথচ দিন এনে দিন খায় এই পরিচ্ছন্নতা কর্মীদের পুঁজি করে কেউ কেউ হয়েছেন কোটিপতি। তাদের অভিযোগ, তেমনই এক কোটিপতি জামাল। ঠিকানা গাবতলীর সিটি কলোনির হলেও 25 জুন সকালে তাকে পাওয়া গেল সাভারের বলিয়ারপুরে নিজের বাড়িতে। অথচ তখন তার ডিএনসিসির 28 নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজে থাকার কথা। পরদিন সকালে সেই ওয়ার্ডে গিয়ে দেখা গেল হাজিরা খাতায় প্রতিদিনই কাজে এসেছেন তিনি। পরিদর্শক মনিরুজ্জামান জানালেন, এদিনও জামাল কাজ করেছেন আগারগাঁওয়ের 60 ফিট এলাকায়। মনিরুজ্জামানের ফোন থেকেই কথা বলে জানা গেল তার ডিউটি বিকেলে 31 নম্বর ওয়ার্ডে। অথচ কাজে না এলেও তার হয়ে হাজিরা দিয়েছেন পরিদর্শক মনিরুজ্জামান। আপনার 31-এ ডিউটি? ও, তা আপনার 28-এ না আপনার হাজিরা? অভিযোগ আছে, নানা ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের সাবেক সভাপতি কালাম ও বর্তমান সভাপতি ইসলাম শিকদার, বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে নিয়ে একটি সিন্ডিকেট গড়েছেন জামাল। কাজে না এসেও বেতন নেয়া কর্মীদের টাকার ভাগ যায় তাদের কাছে। জামালের অন্তত 20 জন স্বজন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী, তবে কেউই কাজে যায় না। তদবির বাণিজ্যেও জড়িত এ চক্রটি। 18,000 টাকা বেতনের থেকে 17,000 টাকা নেতা এবং ছেলেরা নিয়ে যাচ্ছে। তাহলে একটা কর্মচারী জড়িত, নিয়োগ বাণিজ্যের সাথে ওরা জড়িত। যে 59-এ যে কর্মচারীদের চাকরি চলে গেছে, এদের সন্তানদেরকে চাকরি দিবে বলে তাদের কাছ থেকে 1,20,000 থেকে 30,000 টাকা করে নিয়ে গেছে। 2019 সালের আগে জামাল ছিলেন ছাত্রদলের নেতা। দারুসালাম ও মিরপুর মডেল থানায় সরকার বিরোধী অন্তত 30টি নাশকতার মামলার আসামি। এর বেশিরভাগের বাদী পুলিশ। তবে এখন তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা। একের অধিক মামলা আছে, বর্তমানে বিচারাধীন প্রক্রিয়া চলতেছে মামলাগুলো। বোম বিস্ফোরণ বিশেষ ক্ষমতায় নেই এসব মামলা। সাভারে 3টি বাড়ি আছে জামালের। গাবতলীর সিটি কলোনিতে বানিয়েছেন ক্লাব। তার বিরুদ্ধে ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণের অভিযোগও। জামালের ভাই সালাম দক্ষিণ ঢাকার কর্মী হয়েও উত্তরের কর্মীদের থাকার জায়গায় করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। এসব বিষয়ে জানতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের ওপর চড়াও হয় তার অনুসারীরা। তবে জামালের দাবি, তার নামে মামলাগুলো মিথ্যা আর তিনি কোটিপতিও নন। দারুসালাম থানায় মামলা, এই নির্বাচনকে কেন্দ্র করে নিয়েই, ঠিক আছে, নির্বাচনটা সামনে আসলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে ধরায় না নিয়ে পেন্ডিং মামলা দেয়। এদিকে এই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। যারা সিন্ডিকেট করছে, আমরা কিন্তু গত টার্মে এসেও কিন্তু আমি 2 জনকে চাকরি থেকে বের করে দিয়েছি। এটি কিন্তু অব্যাহত আছে। হাজিরা দিয়ে কাজ করবে, বেতন পাবে, আর কেউ কাজ না করে বেতন নিয়ে যাবে, এটি কিন্তু সম্ভব না। কিন্তু তবে সাধারণ পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে দেয়া হোক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকার শেষ আটে চিলির বিপক্ষে জয়টা সহজ হয়নি ব্রাজিলের। 10 জনের দল নিয়ে 1 গোল ধরে রেখে সেমিতে স্বাগতিকরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে পেরু। 3-3 ড্রয়ের পর টাই ব্রেকারে প্যারাগুয়েকে হারিয়েছে 4-3 ব্যবধানে। রিও ডি জেনেরিওতে ম্যাচ, ব্রাজিলের সঙ্গী গৌরবের রেকর্ড। কোপা আমেরিকায় ঘরের মাঠে কখনো হারেনি তিতের দল, কিন্তু প্রথমার্ধের খেলায় প্রতিপক্ষ চিলি বেশি উজ্জ্বল। রেড ওয়ান ডিফেন্স দক্ষতার সাথে রুখে দিচ্ছিল ব্রাজিলিয়ান অ্যাটাক। ভার্গাসের শট সেলেসাও গোলকিপার দুর্দান্তভাবে ঠেকিয়ে না দিলে লিড পেত চিলি।
গোলশূন্য প্রথমার্ধের পর কৌশলে পরিবর্তন আনে সেলেসাওরা। রবার্তো ফিরমিনোকে উঠিয়ে নামানো হয় লিওর মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। তিতের বাজি কাজে লেগে যায়। ৪৬ মিনিটে নেইমারের ব্যাকহিল পাস থেকে গোল করেন পাকুয়েতা। লিড নিয়ে স্বস্তির অবকাশ নেই। ২ মিনিট পরই বাজে ফাউল করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। ১০ জনের ব্রাজিলের বিপক্ষে চড়াও হয়ে ওঠে চিলি, কিন্তু সানচেজ ভিদালরা ব্রাজিলের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি। কষ্টার্জিত জয় সেমিতে ওঠে নেইমাররা। খুব কঠিন ম্যাচ ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেমিফাইনালে উঠেছি। লাল কার্ড পাওয়ার আগ পর্যন্ত আমরা ভালোই খেলি, এরপর ম্যাচ নিজেদের পক্ষে রাখার জন্য লড়ে গেছি। সেমিতে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ৮-এর পথে পেরুর যাত্রা সহজ ছিল না। প্যারাগুয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্যারুভিয়ানদের। গোল পাল্টা গোলে ৩-৩ ব্যবধানে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। দু দলই পেয়েছে একটি করে লাল কার্ড। অতিরিক্ত সময় মীমাংসা না হয় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস জয় পায় পেরু। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইটালি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ৪বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্পেনের জয়, টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্প্যানিশরা। বেলজিয়ামের লাল দুর্গ ভেঙে দিল ইতালি। নীল বিষে বিপর্যস্ত রেড ডেভিলদের রক্ষণ দেয়াল। ম্যাচ জুড়ে দু দলই ছিল সপ্রতিভ, তবে ক্ষুরধার আক্রমণে মিউনিখে আজুরিদের আধিপত্য। প্রথমার্ধে ডি ব্রুইনা লুকাকুরা লিড নেওয়ার সুযোগ মিস করে। ইতালির ছিল ক্লিনিক্যাল অ্যাটাক। ৩১ মিনিটে তাদের প্রথম গোল নিকোলো বারেল্লার। বিরতির আগে ডি বক্সের বাহির থেকে সুন্দর এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসিনিয়ে। নাপোলি ফরওয়ার্ডের গোলটি নিঃসন্দেহে আসরের অন্যতম সেরা। প্রথমার্ধের যোগ করা সময় পেনাল্টি পেয়ে এক গোল শোধ দেয় রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধে দু দল লড়েছে সমানে সমান। শেষ পর্যন্ত গোলের দেখা না পেলেও কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ায় বেলজিয়াম। রেড ডেভিল ফরওয়ার্ড জেরেমি ডোকু ছিলেন দুর্দান্ত। ড্রিবলিং আর গতিতে নজর কাড়ে ১৯ বছরের এই তরুণ। বেলজিয়ামের হৃদয় ভেঙেছে ধ্রুপদী ইতালি, আর অন্যদিকে সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়েছে স্পেন। সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টার ফাইনালের শুরু থেকে স্প্যানিশদের দাপট। মাত্র ৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর ৬৮ মিনিটে শাকিরির দারুণ এক গোলে সমতায় ফেরে সুইসরা। যদিও এর কিছুক্ষণ পরই বিতর্কিত ফাউলে লাল কার্ড পেয়ে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। শক্তি কমলেও দমেনি সুইসরা। লড়াই করে খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়, যেখানে অদম্য ছিলেন সুইস গোলরক্ষক সমের। ঠেকিয়ে দেন একের পর এক শট। অবশেষে টাইব্রেকারে ম্যাচ গড়ালে আর পারেনি সুইজারল্যান্ড। দু দলেরই গোলকিপার ছিল পোস্টের নিচে দুর্দান্ত, তবে দুর্বল পেনাল্টি শুটে ব্যর্থ সুইসরা। বিজয়ের হাসি হাসে স্পেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।